আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে বলছি। আজকে আমি ইন্ডিয়াতে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হাসপাতাল মর্গকেন্দ্রিক ঘটনা অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম আমার জানা এই ঘটনাটি আপনাদের সবার সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটেছিল 2015 সালের। আমার এক পরিচিত লোক তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিল। বলে রাখা ভালো, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল এবং ওই ব্যক্তিও গুরুতর অসুস্থ ছিলেন। তার ছেলের বয়স 15-16 বছর। তো তিনিও খুব গুরুতর অসুস্থ হওয়ায় তারা ভ্যালুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। আমার অনেক পরিচিত জন ইন্ডিয়াতে থাকার সুবাদে উনি আমার সাথে যোগাযোগ করে অনেকের পরিচিতি নিয়েই ওখানে গিয়েছিলেন। তো দুঃখের ব্যাপার হচ্ছে উনি ইন্ডিয়াতে একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার কিডনি রোগ ছিল। উনি 25 দিন ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েই 25 দিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু ওনার স্ত্রী ছিল না আর সাথে ওনার ছেলে ছিল, ওনার আসলে বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ ছিল না যে ওখানে যোগাযোগ করবে বা পুরো প্রক্রিয়াটি ম্যানেজ করবে এরকম। তো যখন তার ছেলেটির বাবা মারা যায়, ছেলেটি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। যদিও এর আগে সে বাবার সাথে 4 থেকে 5 বার ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন, কিন্তু ভ্যালোরে এবারই তারা প্রথম। সো ওখানকার রাস্তাঘাট, কথাবার্তা, মানুষের সাথে এই জিনিসগুলো তার তেমন পরিচিতি ছিল না। তো বাবার চিকিৎসার জন্য অনেক জিনিস তাকে কিনতে গেলেও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, কারণ সে ওখানকার ভাষা ঠিকভাবে জানে না। এমন অবস্থায় তার বাবা যখন মারা যায়, সে চরম হতাশার মধ্যে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে। একে তো সে একটা বড় শোক, একটা ধাক্কার মধ্যে পড়েছে, তার বয়স অনেক কম, তারপরেও সে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা। এমন পরিস্থিতিতে যদি মানুষ পড়ে, তখন তার আসলে মাথা কোন দিকে কাজ করবে আর করবে না, এটি কিন্তু আসলে ভাবা সত্যিই কঠিন। তো প্রথম দিন যেদিন তার বাবা মারা যায়, বলে রাখা ভালো, তার বাবা মারা যায় রাত 11:50-55 দিকে। তো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটি গুলো ফিল আপ করে তার বাবার লাশ ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু ছেলেটি আসলে বাংলাদেশ থেকে যাওয়ায় আর তার বয়স কম হয়, সে অনেক কাকুতি মিনতি করে তার বাবাকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখার জন্য। কিন্তু আসলে হাসপাতালের একটা নিয়ম থাকে রাসেল ভাই, যে মৃত মানুষকে তারা সাধারণ কেবিনে রাখে না। তো ওই ব্যক্তিকে লাশ ঘরের সামনে একটা ছোট ঘর মতো আছে, আমি বিবরণে যতটুকু জেনেছি ঘরটি বেশ ছোট, সেখানে মোট 6টা লাশ রাখা ছিল। অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ওই লাশগুলোকে ওই ঘরে রাখা হয়। যারা দেখা গেল 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে নিয়ে যাবে লাশগুলো, সেরকম লোকেদের ক্ষেত্রে ওই লাশগুলো ওখানে রাখা হয়। তো সেরকম একটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখান থেকে একটু বিবরণে আমি বলাই, সে যে আমাকে যেভাবে বলেছে, সেই ঘরটা থেকে আপনাকে বাইরে বের হতে গেলে মিনিমাম আপনাকে 100 পা সামনে যাওয়া লাগবে। সেখানে একটি ক্রপসিক্যাল গেট আছে এবং সেখানে ক্রপসিক্যাল গেট গুলো আমরা যেমন হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায় ফাঁকা 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 হয়, এরকম টাইপের ক্রপসিক্যাল গেট না। গেটটার মধ্যে টিনের দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে রাখা, যাতে বাইরে থেকে ভিতরে না দেখা যায়, এইভাবে করা আর কি। তো ওই ছেলেটি তার বাবাকে, সে কোথায় থাকবে এটা বুঝতে পারে না প্রথম। তো সে অনেক বেশি কান্নাকাটি করায় বা বাবাকে জড়িয়ে ধরে থাকায় যখন ওয়ার্ড বয়রা ওই লাশটি ওখানে এনে রাখে, সে কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না। তখন ওখানকার ওয়ার্ড বয়রা তাকে অনেক নেওয়ার চেষ্টা করলেও পারে না। সে বলে, যাই হোক না কেন আমি আমার বাবার সাথেই থাকবো। আসলে যতই মারা যাক সে তার বাবাই।
সে তখন ওই বাবার সাথে থাকার কথা জানায়। ওয়ার্ড বয়রা তাকে নিতে পারে না। তারা অনেক সময় ওয়ার্ড বয়রা বলে যে তুমি তো ছোট মানুষ, এখানে ভয় পেতে পারো বা অন্য কোনো সমস্যা হতে পারে, যেহেতু প্রক্সিক্যাল গেটটা বাইরে থেকে লাগানো থাকে, সো তুমি এখানে থাকতে পারবে না, তুমি গেটের বাইরে এসে থাকো। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না। যা তার কাকুতি মিনতি শুনে এক পর্যায়ে গেটে ওখানে যে লোক থাকে উনি বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, তাহলে আমাদের গেটটা লক করা থাকবে না, গেটটা খোলা থাকবে। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি যাতে দৌড় দিয়ে গেট থেকে বাইরে চলে আসতে পারো বা আমাদের ডাকতে পারো, যদি ভয় পাও আর কি। তো সেইভাবে কাজ হলো। রুমটার মধ্যে একটা নেভি ব্লু কালারের একটা ডিম ভাল্ব দেওয়া, ডিম লাইট আমরা যেটা বলি রুমের মধ্যে লাগাই কম আলোতে, ওরকম একটি লাইট লাগানো। তো সে তার সারা রাতে কান্নাকাটি করেছে। রাত 2টা 3টা এমন সময়ে সে এক পর্যায়ে আর নিচে বসে থাকতে না পেরে সে হলো বাবার যে বেডটা, যেটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে, ওই স্ট্রেচারের পরে উঠেই বাবাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়ে। এক পর্যায়ে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দটি এমন হচ্ছে, ইঁদুর সাধারণত রুমের মধ্যে ঢুকলে যেমন হয় ক্যাচকুচ 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 করতে থাকে, একটা শব্দ করে ইঁদুরে, ওরকম শব্দ হচ্ছে। তো এখানে ইঁদুর ঢুকতেই পারে, আসলে রুমগুলো তো অত বেশি ভালো না, রুম ইঁদুর ঢুকতেই পারে। তো সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং এক পর্যায়ে তার মনে হতে থাকে তার বাবা যেন বেঁচে আছে। কারণ সে যখন ওয়ার্ড বয়ের সাথে স্ট্রেচারে করে লাশটি নিয়ে আসছিল তখন বাবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং অনেক সাদা হয়ে গিয়েছিল। তার বাবা অনেক ফর্সা লোক, একদম সাদা হয়ে গিয়েছিল। কিন্তু সে যখন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে তখন তার মনে হচ্ছে তার বাবা বেঁচে আছে, জীবন্ত তিনি, কারণ তার শরীরে সে টেম্পারেচার ফিল করতে পারছিল। সে একটা মনের মধ্যে কেন জানি তার একটা সাহস তৈরি হয়ে গেল, সে বাবাকে খুব জড়িয়ে ধরেই ওখানে শুয়েছিল। এবার কিছু সময় পর থেকে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। সে হঠাৎ ওই শব্দগুলো বেশি বেড়ে যাওয়ার কারণে সে একটু মুখ উঁচু করে দেখে কিছু লোক ওই রুমের মধ্যে ঢুকেছে। লোকগুলো একেবারে স্পষ্ট না, তারা কিছু কালো কাপড় পরা, কালো জ্যাকেট টাইপের পরা, এরকম কিছু লোক। এবং লোকগুলো হেঁটে হেঁটে কিছু লাশের পাশে যাচ্ছে, লাশের কিছু অংশ উঁচু করছে এবং তারা কিছু কাঁটা জিনিস এনেছে সাথে করে, সেইগুলো দিয়ে লাশের কিছু অংশ কোপ দিয়ে দিয়ে কাটছে। কেটে কেটে তারা একটা প্যাকেট মতো আনছে, ওই প্যাকেটের মধ্যে ভরছে। এই জিনিসগুলো দেখে উনি কিন্তু সে কিন্তু খুবই ভয় পেতে শুরু করে, কারণ সে তো এমন জিনিস কখনো দেখেনি। তারপরেও সে মনে করছে হয়তো এটা হাসপাতালের কোনো লোক হতে পারে, কারণ লাশ কেটে নিয়ে যাচ্ছে, এটা বাইরের লোক হবে, এটা তো আসলে সে বুঝতে পারে না। কিন্তু এই ব্যাপারগুলো সে দেখছে, আবার মুখ লুকিয়ে পড়ছে যাতে তার এই জিনিসগুলো না দেখতে হয়। কিন্তু তার কাছাকাছি যখন ওই লোকগুলো চলে আসছে তখন পাশের একটা লাশকে যখন ওইভাবে হাত কাটছে, পা কাটছে বা শরীরের অন্য অংশ কেটে নিচ্ছে, তখন হঠাৎ সে দেখে পাশের সে একজন মহিলা। সে বলছে, আরে এই লোকের চোখ দুটো কত সুন্দর, বলেই সে দেখে আঙুল দিয়ে তার চোখটা টান দিয়ে তুলে ফেললো। এবং চোখটা যখন আঙুল দিয়ে টান দিয়ে তুলে ফেলল, সে তো বয়স অনেক কম, সে দেখছে যে চোখের নিচে অনেকটা লম্বা ফিতার মতো অনেক কিছু একটা মাথার মধ্যে থেকে বের হয়ে আসলো। এবং ওই মহিলা কিছু না বলে বলছে এটা অনেক সুস্বাদু হবে বলে মুখে ঢোকা দিল। এখন সে এই ব্যাপার দেখে এতটাই ভয় পেয়েছে যে আসলে কি বলবে কি বলবে না। আরো অবাক করার ব্যাপার হচ্ছে, সে ওখানে কারোর সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না কথা বা ভাষার কারণে। কিন্তু ওখানে যে লোকগুলো আছে সবাই তারা বাংলা ভাষাতে কথা বলছে। সে এটা দেখে খুবই ভয় পেয়েছে, কারণ এখানে তো হাসপাতালের লোক যদি হয় তাহলে তারা তো ওই ভাষায় কথা বলবে, তামিল ভাষা, হিন্দি ভাষা কিংবা ইংরেজি ভাষাতে। কিন্তু তারা কথা বলছে বাংলা ভাষাতে এবং চোখ উঠায় সে গালের মধ্যে ঢুকায় সেটা খেয়ে খাচ্ছে, খুব বলছে হ্যাঁ খুব ভালো খেতে, এটা ভালো, ওইটা ভালো, এইভাবে নিচ্ছে। অনেকটা
খাচ্ছে তারা, অনেকটা তারা প্যাকেটে ঢুকাচ্ছে। এখন এই পর্যায়ে একটা টুইস্ট আছে। ওই যে আমি প্রথমে বলছিলাম, ছেলেটা প্রথম যখন বাবার বুকের পরে উঠে চিন্তা করলো যে বাবা জীবন্ত, একটা সাহস ফিল হলো, এই ব্যাপারটা আরো পরে ইন্টারেস্টিং হয়ে যায়। সে যখন ভয় পেতে থাকে এবং বাবাকে জোরে চেপে ধরে, তখন তার বাবার একটা হাত তার গায়ের উপর দিয়ে এসে পড়ে। একদম আমরা এক হাত দিয়ে যদি কাউকে জড়িয়ে ধরি, ঠিক যেভাবে জড়িয়ে ধরা হয় সেইভাবে জড়িয়ে ধরে। এখন এইটাই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভয় পাবো, কিন্তু ওই ছেলেটি এতই ভয় পেয়েছিল যে যখন তার বাবার একটা হাত জড়িয়ে ধরার মতো তাকে জড়িয়ে ধরে খুব শক্তভাবে, তখন সে খুব বেশি সাহস পেতে থাকে। সে তখন আর এটা ভয় পায় না। এইভাবে সে কত বেলা ভয়তে ছিল বা সেন্সলেস হয়ে গিয়েছিল এটা সে জানে না। ভোরবেলায় যখন দেখে বাইরে থেকে কিছু আলো আসছে ওই রুমের মধ্যে, তখন দেখে ওই রুমের মধ্যে আসলে কেউ নাই, আর তার বাবার হাত কিন্তু ওইভাবে আর ধরে নেই, হাত কিন্তু আবার সোজা হয়ে গেছে। সে আসলে যতটা ভয় পেয়েছিল ওই সময়, কিন্তু পরবর্তীতে সে অনেকটাই বেশি অবাক হয় যেটা কি হলো আমার সাথে। তখন সকাল হলে সে বাইরে গিয়ে ওয়ার্ড বয় যারা ওখানে 2-1 দিন কথা বলে, যাদের সাথে মোটামুটি পরিচিত হয়েছিল, তাদের সাথেই বলে ঘটনাটি এরকম। তখন ওয়ার্ড বয়রা বলে যে আসলে তোমার বয়স কম বলে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না, এই কারণেই। এখানে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে। অনেকেই দেখে যে এখান থেকে লাশ কেউ খেয়ে যাচ্ছে, অনেক সময় বাস্তবিকভাবেও লাশের কিছু অংশ গায়েব হয়ে যায়। তারপরে আরো অনেক ঘটনা ঘটে। তুমি বয়স অনেক কম হওয়ার কারণে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না। সো এটা ছিল ঘটনা। পরবর্তীতে ওই ছেলে আমার সাথে ফোনে কথা বললে আমি ওখান থেকে কিভাবে আসবে সেটা নিয়ে আমি তাকে সব পরামর্শ দিই। সে লাশ নিয়ে আর দেশে ফিরতে পারে না, ওখানেই তার বাবার লাশের সৎকার করে সে বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশে আসার পরে সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমি আজকে সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করব। যদি আপনার ঘটনাটি পছন্দ হয় তো শ্রোতাদের উদ্দেশ্যে আপনি প্রচার করবেন, আর ভালো থাকবেন। আমি ফয়সাল বলছি টেক্সাস ইউএসএ থেকে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। ঘটনাটা আমার জীবনে ঘটে 2004-05 দিকে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে। তা আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজন মিলে ঠিক করি যে আমরা 3-4 দিনের জন্য কক্সবাজার বেড়াতে যাব। তো কোনো কিছু ঠিক ছিল না, হুট করে প্ল্যান করা যে যাব, তো কোথায় উঠবো কি করব তারও কোনো ঠিক ছিল না। তো যাই হোক, তো আমরা প্ল্যান করি যে আমরা রাতের ট্রেনে চিটাগং এ যাব, সকালে চিটাগং পৌঁছে ওখানে আমার এক আত্মীয়ের বাসায় কিছুক্ষণ থেকে দুপুরের বাস ধরে আমরা কক্সবাজার যাব, এবং দিনের আলো থাকতে থাকতে যাতে কক্সবাজার পৌঁছে যাতে আমরা একটা দেখে শুনে একটা কোন রকম একটা হোটেলে উঠবো। তো এটাই ছিল প্ল্যান, যে কথা সেই কাজ। তো আমরা রাতের ট্রেনে উঠে গেলাম চিটাগং এর উদ্দেশ্যে। তো ভোরে ওখানে পৌঁছে আমার আত্মীয়ের বাসায় উঠলাম। তো ওখান থেকে বের হতে হতে একটু দেরি হয়ে যায়, বিকাল হয়ে যায় কক্সবাজারের বাসে উঠতে উঠতে। তো বাস যখন কক্সবাজারে পৌঁছায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো বাসের কন্ডাক্টর আমাদেরকে বলতেছে যে আপনারা কোথায় নামবেন। তো যেহেতু আমরা চিনি না, যাই না, ফার্স্ট টাইম একা একা কক্সবাজার আসছি, তো আমরা বলতেছি যে আমাদেরকে একদম লাস্ট স্টপে নামাই দেন। কারণ তখন মনে করছিলাম যে লাস্ট স্টপটাই হবে হয়তো ওই কক্সবাজারের মেইন যে বিচটা, যেখানে আপনার মার্কেট হোটেল গুলো আছে। তো আস্তে আস্তে একে একে সব যাত্রী বাস থেকে নেমে গেল। তো লাস্টে যে বাস স্টপে আসলাম, দেখি বেশ শুনশান অন্ধকার একটা জায়গা। আমরা বললাম যে এটা কোথায় আসছেন? তো বাসের কন্ডাক্টর বলছে কেন, এটাই তো আমাদের লাস্ট স্টপ, এখান থেকে আমরা ইউটার নিয়ে চলে যাব। তো আমাদেরকে ওখানেই নামাই দিল।
তো নেমে দেখি যে আশেপাশে কোনো দোকানপাট দেখি না, একটু অন্ধকার, এবং ওখানে আমি আর আমার ফ্রেন্ড ছাড়া, আমরা দুজন ছাড়া আর কেউ নাই। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কি করবি এখানে তো কিছু দেখতেছি না। তো বলে আচ্ছা চল একটু হাঁটি, কিছু দূর গিয়ে দেখি যে কোনো দোকানপাট পাওয়া যায় কিনা, তো বা কোনো রিক্সা পাওয়া যায় কিনা। তো সেই কথা সেই কাজ। তো আমাদের হাতে ছোট ছোট 2টা সুটকেস ছিল, তো ওটা হাতে নিয়ে আমরা হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে রাস্তার পাশে একটা রিক্সা দাঁড়ায় আছে, আর রিক্সার উপরে একটা মধ্যবয়স্ক একটা লোক বসা। তো আমরা গিয়ে বললাম যে এই আমরা হোটেল পাড়ায় যাবে। তো রিক্সাওয়ালা বলে ওঠেন। তো আমরা উঠলাম রিক্সায়। তো রিক্সা চলতেছে। তো রিক্সাওয়ালা বলতেছে যে কোন হোটেলে উঠবেন। বললাম যে আপনি হোটেল পাড়ায় নিয়ে যান, ওখানে গিয়ে দেখবো কোন হোটেলে। তো পরে সে বলতেছে যে না, আমার একটা পরিচিত হোটেল আছে, ওখানে আপনারা ভালো দাম পাবেন, নতুন হোটেল এবং অনেক সস্তা। তো আমি পরে ফ্রেন্ডের দিকে তাকায় দেখলাম যে ও একটু সম্মতি দেওয়ার মতো একটু ভাব। তাহলে আচ্ছা ঠিক আছে চলেন, ওখানেই চলেন। তাহলে যেহেতু রাত হয়ে গেছে আমাদের একটা হোটেলে উঠতেই হবে, এনিহাও অচেনা একটা শহরে আসছি। যাই হোক, তো রিক্সাওয়ালা রিক্সা চালায় যাচ্ছিল। তো আমি রাস্তাটা একটু বিবরণ দেই রাসেল ভাই। তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেখানে কোনো ল্যাম্পপোস্ট ছিল না, অন্ধকার একটা রাস্তা। হাউএভার আমরা আমাদের বাম পাশে রিক্সা যাচ্ছিল যখন, বাম পাশে একটু ঝাউবনের ফাঁকে আমরা সমুদ্র দেখছিলাম, যে সমুদ্র দেখা যাচ্ছে ওই রাস্তা থেকে। আমরা খুব এক্সাইটেড যে ফাইনালি এত দূর এসে সমুদ্র দেখা হলো। তো খুশি মনেই আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। তো রিক্সা ওই সমুদ্রের পাড় ধরে রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় 15-20 মিনিট যাওয়ার পরে সে একটা রাইট টার্ন নেয়। রাইট টার্ন নিয়ে একটা গলির ভিতর ঢোকে। তো গলির ভেতর ঢোকার একটু পরেই সে একটা বিল্ডিং এর গেটের সামনে এসে থামে, বলে যে এটাই হোটেল। আমরা দেখি যে বেশ নতুন একটা বিল্ডিং, সামনে একটা মেইন গেটটাও নতুন চকচক করছে। হোটেলে কোনো নাম বা নেম প্লেট কিছু ছিল না। তো রিক্সাওয়ালাটা ওই গেটটা খুলে রিক্সা নিয়ে ভিতরে ঢুকে সামনে একটা বিল্ডিং, আপনার 4 তলা বিল্ডিং এর মতো, ওখানে নিচে আপনার রিক্সাটা রাখে। তো আমরা নামার পরে ওকে ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমরা রিসেপশনে গেলাম। গিয়ে দেখি যে আশেপাশে কোনো লোকজন নেই। তো ওখানে শুধু একটা লোক ফ্রন্ট ডেস্কে বসা, স্যান্ডো গেঞ্জি পরা, খুবই আনপ্রফেশনাল, খুবই ক্যাজুয়াল। আমরা বললাম ভাই আপনার এখানে রুম হবে? তো লোকটা আমাদের দিকে তাকায়, একটু অবাক, মনে হলো যে একটু অবাক হয়ে গেল আমাদের দিকে তাকায়। তো বলতেছে যে আপনারা কয় রাত থাকবেন? বললাম যে আমরা 2 রাত থাকবো, রুম আছে নাকি? তো সে বলতেছে যে হ্যাঁ আছে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আগে আমাদের রুম দেখান, তারপরে আমরা ঠিক করি যে কেমন, আগে রুমটা দেখে নিই, আর ভাড়া কত এগুলো আগে আপনারা জানান। তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে রুম দেখে নেন, তারপরে ভাড়া নিয়ে আমরা কথা বলবো। তো সে বের হয়ে বলতেছে যে আসেন, এলিভেটরের দিকে নিয়ে গেল। তো বলতেছে যে আপনারা আপনাদের লাগেজ রেখে আসেন। হ্যাঁ, লাগেজ নিয়ে খামোখা টানাটানি করবেন, লাগেজটা রেখে আসেন। তা আমি আমার ফ্রেন্ডে তাকালাম। ও বলতেছে যে না না না, লাগেজ রাখবো না, লাগেজ আমাদের সাথেই থাকবে। তো অলরেডি আমরা ওই লোককে দেখে অলরেডি একটু ম্যাচ খারাপ হয়ে গেছে যে কি ব্যাপার, হোটেলে আসলাম, এখানে হোটেলে কোনো লোকজন নাই, যে বসার সেও আবার জামা কাপড় ঠিক মতো গায়ে নেই, কোথায় আসলাম এটা। তো এখন যাই হোক, তো সে আমাদেরকে এলিভেটরে করে উপরে নিয়ে গেল রুম দেখানোর জন্য। আমরা 3rd ফ্লোরে আমরা নামার পরে সে একটা রুমের দরজা খুলে বলে কি যে আপনাদের রুমটা ভিতরের
এই রুমের ভিতর দিয়ে গিয়ে আরেকটা দরজা আছে, ওই দরজার ভিতরে যে রুম, সেই রুমটা হচ্ছে গিয়ে আমাদেরকে দিবে। তো এটা শুনে আমরা দুজনেই খুব খটকা লাগলো, কি ব্যাপার, রুমের ভিতর রুম, এটা আবার কি? যাই হোক, তো সে রুমে নক করে রুমের দরজা খোলা। তো দরজা খোলার পর আমরা ভিতরে উকি মেরে দেখি যে ওই রুমের মধ্যে একটা ফ্যামিলি বসে। তার একটা মধ্যবয়স্ক একজন লোক, একটা মহিলা আর 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে। এরা বিছানার উপর বসা, তিনজনই আমাদের দিকে তাকায় আছে এবং এক দৃষ্টিতে তাকায় আছে তিনজনই। কেউ কোনো কথা বলতেছে না, আমাদের দিকে জাস্ট ঠায় তাকায় আছে। তা এখন ওই রিসেপশনের লোকটা বলতেছে যে ওই ভিতরের রুমে যান, ওই রুমের ভিতরে হচ্ছে গিয়ে আপনাদের রুমটা। তা এখন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়, দুজনে কেউই ইচ্ছা করতেছে না যে এই রুমের ভিতর দিয়ে যাব, এখানে একটা ফ্যামিলি বসা, সবাই তাকায় আছে। এর ভিতরে আবার আরেকটা রুম, ওই রুমটা হবে হচ্ছে আমাদের, মানে অলরেডি একটা নেগেটিভ একটা ভাইব পাওয়া শুরু করতেছিলাম যে সামথিং ইজ ইন রাইট। আমার ফ্রেন্ড বলে কি যে তুই গিয়ে ভিতরে দেখায়, আমি বাইরে দাঁড়াই। এখন ওই কেয়ারটাকে বলতেছে যে না, আপনারা দুজনেই যান, সমস্যা কি, দুজনেই দেখে আসেন। আমার ফ্রেন্ড বলে যে না, আমাকে বলতেছে যে তুই গিয়ে একটু দেখে আয়। তো আমি রুমের ভিতরে ঢুকি। ঢোকার পর যখন বেডটা ক্রস করে আমি এদিকে আসি, দেখি যে ওই যে ফ্যামিলিটা রুমের ভিতরে বসা, এরা ঘুরে আমার দিকে তাকায় আছে। মানে ওদের চোখ আমাকে ফলো করতেছে। তো আমি ওই রুমটা ক্রস করে ওই পাশে যে ডোরটা, আরেকটা রুমের যে ডোরটা খুলে আমি জাস্ট ভিতরে একটু উকি মেরে দেখি যে নর্মাল পরিপাটি একটা রুম, একটা বেড, একটা ডেস্ক আছে। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। তো আমি আর রুমের ভিতরে আমি আর ঢুকি না। তো আমি জাস্ট মাথাটা ঢুকে একটু উকি মেরে, লাইট জ্বালায় একটু উকি মেরে, আমি জাস্ট দেখে আমি বের হয়ে আসি। তো বের হয়ে এসে আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজনেই ওই রুম থেকে বের হয়ে আমরা হোটেলের করিডোরে এসে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে তখন ওই যে রিসেপশনিস্ট, সে বলতেছে যে আপনাদের কি রুম পছন্দ হয়েছে, আপনারা কি এখনই উঠবেন? আমরা বলতেছি যে আপনার রুমের ভাড়া কত? তো সে তখন বলতেছে ভাড়া 150 টাকা, কিন্তু আপনারা বললে এটা 100 টাকায়, আপনারা যদি 2 রাত থাকেন তাহলে 100 টাকা, আপনারা 200 টাকা দিবেন। তখন আরো একটু সন্দেহ হয় আমাদের যে লাইক নতুন একটা বিল্ডিং, নতুন হোটেল, 100 টাকা পার নাইট, ইটস টু চিপ। আই মিন, আমরা অন্য ফ্রেন্ডরা যারা কক্সবাজার এসে ঘুরে গেছে, তো ওরা বলছে 200-300 টাকার নিচে হোটেলের রুম পাওয়া যায় না, তাও পুরনো হোটেল গুলা। তো সেখানে সে এত কমে দিতে চাচ্ছে, তো তখন একটু সন্দেহ হয়। তো আমি আমার ফ্রেন্ডের কানে কানে বলি যে নিচে চল, নিচে গিয়ে একটু কথা বলি। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নিচে চলেন, নিচে গিয়ে আমরা ডিসাইড করি যে আমরা উঠবো কি উঠবো না। তো তখনই ওই রিসেপশনিস্ট বলতেছে যে আমাদের কেয়ারটেকার আছে, সে আপনাদের লাগেজ নিয়ে রুমে সেট করে দিবে, আপনারা নিচে চলেন, গিয়ে আমরা আপনার রুমটা বুকিং দিয়ে দিব। তো তখন দেখি যে সিঁড়ি দিয়ে বেশ দারোয়ানের ড্রেস পরা একটা লোক, সে সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের লাগেজ উঠানোর জন্য আসতেছে। তো যেই ড্রেস পরা লোকটা, তাকে দেখে আমার মনে হচ্ছে লোককে আমি কোথায় যেন দেখছি। তো চেহারাটা চেনা চেনা লাগতেছে। তো তাকে আর আমাদের লাগেছে, আমরা বলছি যে না, আগে নিচে চলেন, আমরা নিচে গিয়ে করি, নিচে গিয়ে কথা বলি।
তখন সে আমাকে বলতেছে, ওই রিসেপশনিস্ট বলতেছে যে না, আপনারা তো রুম দেখে ফেলছেন, আপনাদেরকে তো এখন উঠতেই হবে। সে ইনসিস্ট করা শুরু করছে। তখনই আমার ম্যাচ গরম হয়ে যায়। আমি তখন তার সাথে তর্কাতর্কি শুরু, কি বলেন, আমরা তো আসছি রুম দেখতে, রুম দেখা মানে তো আর রুম ভাড়া করাটা। তো এরকম কথা, মানে তার সাথে একটা দুইটা কথা হইতেছে, কথা চালাচালি করতেছি। তখনই আমার হঠাৎ খেয়াল হলো যে আরে, এই যে কেয়ারটেকারের পোশাক পরা যে লোকটা, এটাই তো আমাদের সেই রিক্সাওয়ালা ছিল যে আমাদেরকে নিয়ে আসছে। তখন আমার ফ্রেন্ড আমাকে আবার কানে কানে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, চলো এতে বের হবে। তখন আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা লিফটে করে আপনারা যান, আমরা আসতেছি, একটু কথা বলে নিই আমার ফ্রেন্ডের সাথে। সে লোকটা নাছরবান্ধা হয়ে গেছে, আমাদেরকে রুমে ঢুকে যাবে। আর ওইদিকে যে রুমের ভিতরে যে ফ্যামিলিটা ছিল, এরা দরজা খুলে আমাদের দিয়ে তাকায় আছে। তারা তিনজনই, মা, বাবা এবং 7-8 বছরের বাচ্চাটা। এবং এরা কেউ কারোর সাথে কথা বলতেছে না, এরা ঠায় আমাদের দিয়ে তাকায় আছে। তখন আমরা লাগেজ হাতে নিয়ে আমি তখন আমার ফ্রেন্ডকে বলে চল নিচে চল। তো ওরা বলতেছে যে কি আপনার রুমে উঠবেন না, এই না সেই না। তখন আমরা বলতেছি আসেন নিচে আসেন, বলে আমরা সিঁড়ি দিয়ে নামা শুরু করছি। তো তখনই আমি আমার ফ্রেন্ডকে বলি যে দেখছো ওই কেয়ারটেকারটা কিন্তু ওই রিক্সাওয়ালাটি যে আমাদেরকে নিয়ে আসছিল। তো তখন আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে দোস্ত ভালো লাগতেছে না, মনে হইতেছে সামথিং ইজ রং, চল আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা সিঁড়ি দিয়ে যখন লাস্ট, মানে আমরা 3 তলায় ছিলাম, তো যখন 2 তলা পর্যন্ত নেমে লাস্টের কয়েকটা ধাপ বাকি, তখনই দেখি যে হঠাৎ বিল্ডিং এর পাওয়ার চলে গেল। তখন আমার প্রচন্ড ভয় লাগে যে কি হইতেছে, এরকম কেন হচ্ছে। আমি তখন আমার ফ্রেন্ডকে বলি যে চল নিচে দাঁড়াবো না, হোটেল থেকে বের হয়ে যাই। পাওয়ার চলে গেছে। তো আমরা যখন সিঁড়িতে নামছি, সিঁড়িতে নামার পর সিঁড়ি থেকে বের হয়ে আমি আসলে বুঝতেছিলাম না যে কোন দিকে মেইন ডোরটা ছিল, কারণ আমরা ওঠার সময় তো আমরা এলিভেটর দিয়ে উঠি। তো সিঁড়িতে নামার পরে আমি বুঝতেছিলাম না যে আসলে ফ্রন্ট এক্সিটটা কোন দিকে ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে দেখ, অন্ধকারে হারা যাস না, তুই ইয়ে কর, চল আমরা সামনের দিকে আগাই, যেদিকে আলো পাই ওদিকে যাই। হ্যাঁ, তো তখন তো এত ফ্ল্যাশ লাইট কিছু ছিল না আমাদের সেলফোনে। তো আমরা আসলে মোটামুটি অন্ধকারের মধ্যেই হাতড়াহাতি করতেছিলাম যে কিভাবে বের হব এখন। তো তখন আমার ফ্রেন্ড বলে ওই যে ওইদিকে আলো দেখা যাচ্ছে, ওইদিক চল। তো আমরা ওইদিকে হাঁটা দিই, এবং হাঁটা দেওয়ার সময় একটু আগাতে গিয়ে আমি একটা জায়গায় একটু বাড়ি খাই। তো বাড়ি খাওয়ার পরে তখন অন্ধকারে আমি হাতে যেখানে বাড়ি খেলাম সেখানে মনে হলো যে ওটা ফ্রন্ট ডেস্কই ছিল। আর বাইরে খুব খুটখুটে অন্ধকার, একটু কোনো চোখে কোনো আলোই দেখা যাচ্ছিল না। তখন আমার ফ্রেন্ড আবার এক পাশ থেকে বলতেছে এই তো আমি মেইন ডোর পাইছি। আমি বলছি গিয়ে চলো বের হই এখান থেকে। তো আমি আমার ফ্রেন্ডের ভয়েস ফলো করে আমরা ওখান থেকে বের হলাম। তো ও যখন গেট খুলে বের হলো, বের হওয়ার পরে আমরা দুজনেই অনেক বড় রকমের একটা শক খেলাম। এবং এখন আমার ফ্রেন্ড বলতেছে আমরা কি এখানেই আসছি? আমি আশেপাশে তাকায় দেখি যে সব জায়গায় অন্ধকার, আর মানে মিলছে না যে আমরা যেটা দেখে আমরা হোটেলে ঢুকলাম, হোটেল থেকে বের হওয়ার পর চোখের সামনে অন্য জিনিস দেখতেছি। তো তখন আমরা ওই হোটেলের এন্ট্রান্স থেকে একটু সামনে আগায় এসে মেইন গেটের দিকে যাব। মেইন গেটে থেকে তখন আমি মেইন গেটটা ধরে আমি ওটা ওপেন করতে নেই, এবং তখন দেখি যে মেইন গেটটা অনেক পুরনো জং ধরা। আমার কাছে মনে হলো যে এটা এত পুরনো জং ধরা হবে কেন? কারণ আমরা ঢোকার সময় তো দেখলাম যে ব্র্যান্ড নিউ বিল্ডিং, ব্র্যান্ড নিউ গেট, সব চকচক করতেছে। কিন্তু মেইন ডোর যখন আমি হাত ধরে খোলার চেষ্টা করতেছি, তখন দেখি যে জং ধরা এবং পুরনো, মানে কোনো কিছু মেক সেন্স করতেছে না। তো আমি গেট খুলে আমি আমার ফ্রেন্ডকে বলি তুই বের হ, আমি বের হচ্ছি।
তো ও বের হয়ে যায় মেইন গেট দিয়ে। তো আমি বের যখন হব তখন আমি একটু ঘুরে আমি পিছনে তাকানোর পর যেটা দেখলাম রাসেল ভাই, আমি আসলে ওটার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি যে আমরা যে বিল্ডিং থেকে বের হয়েছি সেটা আসলে কোনো 4তলা হোটেল বিল্ডিং ছিল না, এবং ওটা কোনো নতুন কোনো কনস্ট্রাকশনও ছিল না। এটা একটা পুরনো একটা ভাঙাচোরা একটা বাড়ি, এবং পুরনো বলতে বেশ পুরনো, যে জায়গায় জায়গায় ইট বের হয়ে আসছে, প্লাস্টার খসে পড়ছে, এর একটা বাড়ি। এবং ঠিক যেই জায়গা থেকে, যেই ডোর থেকে, হোটেলের মেইন এন্ট্রান্স থেকে আমরা বের হয়ে আসছি, সেখানে ওই কেয়ারটেকারটা দাঁড়ায় আমাদের দিকে তাকায় ছিল। আমি আমার ফ্রেন্ডের দিকে তাকায় আমি বলতেছি, তোরতে। তো এটা বলেই আমার হাতে যে লাগেজটা ছিল এটা আমি 2 হাতে জড়ায় ধরে আমি দৌড়ানো শুরু করি, এবং আবার কথা শুনে আমার ফ্রেন্ডও আমার পাশে ও দৌড়ানো শুরু করে, এবং দুজনেই আমরা এত ভয় পাই, প্রচন্ড ভয় পাচ্ছিলাম, এবং কেউই আমরা পিছনের দিকে তাকানোর সাহস করতে পারতেছিলাম না। তো আমরা দৌড়ে আমরা গলি থেকে বের হয়ে আসি। বের হয়ে যেই মেইন রোডে এসে পড়ি, ওখানে যেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল যেখান থেকে আমরা আসছিলাম তা সেদিকে আমরা দৌড়ানো শুরু করি, এবং রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নাই, অন্ধকার, এবং আমরা দৌড়াতে থাকি। এবং জানি না কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম। একটা সময় দেখি অন্য পাশ থেকে একটা হেডলাইটের আলো আসতেছে। তো কাছাকাছি আসার পর দেখি যে একটা টেম্পো। তো আমরা হাত উঁচা করে হাত নেড়ে নেড়ে ওই টেম্পোটাকে থামাই, এবং ওখানে ওই লোকরা বলি যে ভাই আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আসলে প্রচন্ড ভয় পাইছি, আমরা একটা জায়গা থেকে বের হয়ে আসছি। তখন টেম্পোলা বলতেছে কি হয়েছে ভাই? আমি বলছি যে আপনি আমাদেরকে কি একটু হেল্প করতে পারেন, যে আমাদেরকে একটু কাছাকাছি কোনো লোকালয়ে আমাদেরকে নিয়ে যান। তখন বলতেছে যে লোকালয় বলতে কোথায় যাবেন? বলছি যে আমরা তো আসছি ঢাকা থেকে, আমরা হোটেলে উঠবো, তো আমাদেরকে কাছাকাছি ওই কোনো লোকালয়ে নিয়ে যান, ওই বিচের পাড়ে যে হোটেল পাড়া আছে আমরা ওখানে যাব, আমাদেরকে ওখানে নিয়ে যান। তখন সে বলতেছে যে আচ্ছা উঠেন, কিন্তু ওটা তো অনেক দূর হবে। আমি বলছি দূর মানে? পরে বলতেছে যে না, আপনাদের তো ওখানে বিচে যেতে হবে। তো আমি তখন বলতেছি কেন, আমরা তো বিচের পাড়েই তো আছি, কারণ আসার সময় মানে আমার মনে আছে আসার সময় রিক্সা দিয়ে আসার সময় আমরা আমাদের বাম পাশে সাগর দেখতে পাচ্ছিলাম। তো পরে কথা না বাড়ায় আমরা টেম্পোতে উঠি, টেম্পোটা খালি ছিল। তো সে বলতেছে যে আপনারা তো বিচ থেকে অনেক দূরে, এখন আপনারা তো অনেক শহরেরই বাইরে অনেক দূরে আছেন, তো এখান থেকে তো আপনাদের ওই আবার বিচে ব্যাক করতে হবে। বলছে ভাই যা করতে হবে আপনার করেন, আমাদেরকে জাস্ট বিচের পাড়ে হোটেল পাড়ায় নিয়ে যান। এবং লোকটা বলে যে হ্যাঁ একটু দূর আছে, তা আপনারা একটু ভাড়া বেশি দিতে হবে, আমার তো আজকে আমার ট্রিপ শেষ। আমি বলছি যে ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি যত টাকা লাগিয়ে দিব আপনি যান। পরে সে বলে আছে ঠিক আছে। তো সে আমাদেরকে নিয়ে যায়। রাসেল ভাই আমরা বিচ থেকে প্রায় 45 মিনিটস দূরে ছিলাম। সে যখন আমাদেরকে বিচের পাড়ে ওই হোটেল পাড়ায় নিয়ে আসে, আমি ঘড়ি ধরে দেখি যে 45 মিনিটস লাগছে আমাদের ওখানে আসতে। তো ওখানে পৌঁছানোর পর আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনার কথা না বাড়ায় আমরা সাগরের পাড়ে গিয়ে বসি, বিচে গিয়ে বসি। বসার পর চাই না কতক্ষণ ওখানে শুয়ে বসেছিলাম, বাট কেউ কারোর সাথে কথা বলতেছিলাম না। অনেকক্ষণ পরে যখন একটু সেন্স ফিরে আসলো, তখন আমি বললাম যে এটা কি হলো। তখন আমার ফ্রেন্ড বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমি বাসায় ঢাকায় ব্যাক করবো। বলছি অ্যাটলিস্ট রাতটা তো কোথাও থাকতে হবে। অলরেডি তখন রাত 10টা 11টা বেজে গেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চল একটা হোটেল নিয়ে আমরা রাতটুকু কাটাই, পরদিন আমরা চলে যাই। তো আমাদের ট্রিপের মজাটা একদম মাটি হয়ে গেছে, আমরা যা এক্সপিরিয়েন্স করছি এটার পরে। তো যাই হোক, ওখানেই আমরা পিছে পাড়ে একটা হোটেল এক রাতের জন্য ভাড়া করি। পরদিন দুপুরে
আমরা বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে আসি। তো এই ছিল আমার